কালকে ভোরবেলা তার ফাঁসি কার্যকর করা হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামি, যার নাম সুহা, তার হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? এই শেষ মুহূর্তে এসেও তার মুখে কোনো ভয় বা অনুশোচনার ছাপ নেই, বরং আছে এক অদ্ভুত শান্ত ভাব। কি এমন রহস্য লুকিয়ে আছে এই শান্ত মুখের পেছনে? একবার ভাবুন তো, জেলের ভেতরের সেই থমথমে পরিবেশটা। একজন কর্মকর্তা একদম নিয়ম মাফিক তার শেষ প্রশ্নটা করলেন। সবাই আসলে একটা পরিচিত উত্তরের জন্য অপেক্ষা করছিল। হয়তো সে তার কোনো প্রিয়জনের সাথে দেখা করতে চাইবে বা পছন্দের কোনো খাবার খেতে চাইবে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সুহার উত্তরটা, ওটা কেউ আশা করেনি। তার শান্ত স্থির গলার এই কথাটা শুনে জেলের অভিজ্ঞ কর্মকর্তারাও একেবারে হতভম্ব। তাদের এত বছরের চাকরি জীবনে এমন অনুরোধ কেউ কোনোদিন শোনেনি। ফাঁসির আসামিরা তো বাঁচার জন্য কাঁদে, আকুতি করে, কিন্তু এই মেয়েটা যেন মৃত্যুকে নিজেই ডেকে নিতে চাইছে। এই অদ্ভুত অনুরোধের কথা যখন জেল সুপার তাসনুভার কানে গেল, তিনি নিজেও অবাক হলেন। তার ৩০ বছরের লম্বা চাকরি জীবনে এমন ঘটনা এই প্রথম। কৌতূহলটা আর চেপে রাখতে না পেরে তিনি নিজেই চলে এলেন সুহার সেলের সামনে। জানতে চাইলেন এই রহস্যময় মেয়েটার পেছনের গল্পটা। জেল সুপারের অনুরোধে অনেকক্ষণ চুপ করে থাকার পর সুহা শেষমেশ মুখ খুলল। তার ক্লান্ত দুটো চোখে যেন ভেসে উঠল দীর্ঘ আর কষ্টমাখা এক অতীতের ছবি। আর ঠিক সেখান থেকেই শুরু হলো তার জীবনের সেই গল্প, যে গল্প তাকে এই মৃত্যুদণ্ডের সেলে এনে দাঁড় করিয়েছে। সুহার গল্পটা কিন্তু জেলখানার এই অন্ধকার সেল থেকে অনেক অনেক দূরে এক ঝলমলে অতীতে শুরু হয়েছিল। আর সেই গল্পের শুরুতেই সে এমন একজনের নাম নিল যার শুনে উপস্থিত সবাই চমকে উঠল। সুহা একদম শান্ত গলায় প্রশ্নটা করল, মাহফুজ খান? এই নামটা সেখানে যারা ছিল তাদের সবার কাছে পরিচিত। দেশের বিজনেস ওয়ার্ল্ডে একসময় এই নামটা ছিল সবচেয়ে প্রভাবশালী নামগুলোর একটা। হ্যাঁ, সেই মাহফুজ খান, যার নাম একসময় ব্যবসার জগতে কত সম্মানের সাথে নেওয়া হতো। কিন্তু প্রশ্ন হলো, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুখে এই নামটা কেন আসছে? কি সম্পর্ক তার সাথে? সুহার এই একটা কথাতেই যেন ঘরের বাতাসটাই থেমে গেল। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, বিস্ময়ে হতবাক। মাহফুজ খানের মেয়ে এখানে ফাঁসির আসামি হিসেবে? যে মেয়েটা তো বহু বছর ধরে নিখোঁজ। সুহা বলতে শুরু করল তার সেই সোনালি শৈশবের কথা। জন্মের সময় মা মারা গিয়েছিলেন, কিন্তু তার বাবা তাকে কখনো মায়ের অভাবটা বুঝতে দেননি। মেয়ের জীবনে সৎ মা আসতে পারে এই ভয়ে তিনি আর দ্বিতীয়বার বিয়েও করেননি। বাবাই ছিল সুহার গোটা পৃথিবী, আর সুহা ছিল তার বাবার জগৎ। কিন্তু সুখ তো বেশি দিন সয় না। ছোট্ট একটা দুর্ঘটনা তাদের এই সাজানো গোছানো সুন্দর জীবনটাকে এক নিমিষেই তছনছ করে দিল, ঠেলে দিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। যখন ওর বয়স মাত্র ১৫, তখন এক রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা গুরুতর আহত হন। হাসপাতালে বাবা যখন মৃত্যুশয্যায়, তখন ওর ফুপা এক অদ্ভুত শর্ত দিয়ে বসলেন। তিনি বললেন যে তার ছেলে অভ্রের সাথে যদি সুহার বিয়ে দেয়া হয় এবং মাহফুজ খানের সমস্ত সম্পত্তি অভ্রের নামে লিখে দেয়া হয়, তবেই তারা সুহার দেখাশোনা করবে। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে সেই রাতেই জোর করে তাদের বিয়েটা হয়, আর এর ঠিক কয়েক ঘন্টা পরেই বাবা মারা যান। বাবা মারা যাওয়ার শোকটা ঠিকমতো বোঝার আগেই ওর জীবনের সবচেয়ে বড় আঘাতটা এলো ওর স্বামীর কাছ থেকে। বিয়ের রাতেই অভ্র ওকে সাফ জানিয়ে দিল সে শুধু সম্পত্তির লোভেই বিয়ে করতে বাধ্য হয়েছে। সুহাকে সে কোনোদিনও তার স্ত্রী হিসাবে মেনে নেবে না। আর এরপর যা শুরু হলো তাকে দুঃস্বপ্ন বললেও কম বলা হয়। অভ্র ওকে একটা ঘরে তালা দিয়ে রেখে চলে গেল। দুদিন পর যখন ওর ফুপি দরজাটা খুললেন, তখন ওকে অলক্ষী বলে গালাগাল দিলেন। আর তখনই সুহা জানতে পারল অভ্র সবার ওপর রাগ করে নাকি ক্যানাডা চলে গেছে। এরপর কেটে গেল একটা দুটো দিন না, পাক্কা 10টা বছর। এই 10টা বছর সুহা তার নিজের বাড়িতেই একজন কাজের লোকের মতো জীবন কাটিয়েছে। শুধু একটাই অপেক্ষা, একদিন হয়তো অভ্র ফিরবে, একদিন সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে কষ্টটা কি দিত জানেন? যে ফুপি তাকে একসময় নিজের মেয়ের মতো ভালোবাসত, সেই ফুপি হয়ে উঠল সবচেয়ে নিষ্ঠুর। কাজ করলে পেটে ভাত জুটত, না করলে জুটত মারধর। একসময় রাজকুমারী হয়ে গেল নিজের বাড়িরই অবহেলিত এক দাসী।
10 বছর, ভাবা যায়? একটা মানুষের জীবনের পুরো একটা দশক কেটে গেল এই অকথ্য অত্যাচার সহ্য করে, শুধু একটাই আশায়, তার স্বামী একদিন ফিরবে আর সব আগের মতো হয়ে যাবে। অবশেষে 10 বছর পর সেই দিনটা এলো। বাড়িতে উৎসবের আমেজ, কারণ অভ্র দেশে ফিরছে। সুহার মনেও তখন একটা ক্ষীণ আশার আলো। সে অনেক রকম রান্না করে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। কিন্তু ওর সব আশা, সব অপেক্ষা এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিলেন তার ফুপি। তিনি একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন, অভ্র আর আগের মতো নেই। সে একা ফেরেনি, সাথে তার পছন্দের বউকেও নিয়ে এসেছে। কিছুক্ষণ পর যখন অভ্র বাড়িতে ঢুকল, তখন দৃশ্যটা ছিল ঠিক সেরকমই। তার পাশে এক অপরূপ সুন্দরী তরুণী, যার নাম ফারিন। সুহার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা, সবচেয়ে বড় অপমানটা তখনও অপেক্ষা করছিল। রান্নাঘর থেকে বেরিয়ে আসা সুহাকে দেখে অভ্র তার মাকে জিজ্ঞেস করল, আম্মু, এই নতুন কাজের মেয়েটাকে? 10 বছর পর সে তার নিজের স্ত্রীকে চিনতেও পারল না। এরপরেই অভ্র তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে সুহার দিকে ছুঁড়ে মারল। ওটা ছিল ডিভোর্স পেপার। তার মুখে ছিল তাচ্ছিল্যের হাসি আর চোখে ছিল তীব্র ঘৃণা। সুহার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে আর কিছু না ভেবে ছুটে গিয়ে অভ্রের পায়ে পড়ল। কাঁদতে কাঁদতে শুধু একটু আশ্রয়ের জন্য ভিক্ষা চাইল। স্বামীর অধিকার নয়, শুধু বেঁচে থাকার মতো একটু আশ্রয়। কিন্তু না, অভ্রের তাতে এক বিন্দু দয়া হলো না। সে সুহার এই আকুতিকে ন্যাকামি বলে চিৎকার করল এবং তাকে একরকম টেনে হিচড়ে নিজের বাড়ি থেকেই বের করে দিল। যে বাড়িটা তার বাবা তার জন্য বানিয়েছিলেন, সেই বাড়ির দরজায় তার মুখের উপর চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। একবার ভাবুন তো, সুহাকে তার নিজের বাড়ি থেকে, হ্যাঁ, নিজের বাড়ি থেকেই টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, কারণ যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই তাকে আজ এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই একটা গলার আওয়াজ, অভ্র! আর কেউ না, অভ্রের বাবা আয়ান চৌধুরী। ব্যাস, ওই একটা ডাকেই যেন পুরো দৃশ্যটা জমে গেল। তৈরি হলো এক মারাত্মক টেনশন। আচ্ছা, তাহলে হঠাৎ করে কেন সব থেমে গেল? কেন আয়ান চৌধুরী তার ছেলেকে থামালেন? কারণ এর পেছনে লুকিয়ে আছে এক সাংঘাতিক গোপন কথা, আর সেই গোপন কথাটা জড়িয়ে আছে এই বিয়ের এক নির্মম শর্তের সাথে। দেখুন, বাবা আর ছেলের মধ্যে দ্বন্দ্বটা একেবারে পরিষ্কার। একদিকে অভ্র রাগে ঘৃণায় পাগল হয়ে সুহাকে বের করে দিতে চাইছে, আর অন্যদিকে তার বাবা আয়ান চৌধুরী তাকে মনে করিয়ে দিচ্ছেন, আরে মাহফুজ খানের সম্পত্তির কথা ভুলে গেলি নাকি? মানে সোহাই হচ্ছে সেই বিশাল সম্পত্তির চাবিকাঠি। বোঝাই যাচ্ছে এটা কোনো ভালোবাসার বিয়ে না, এটা স্রেফ একটা লোভের চুক্তি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি সুহাকে ওরা এতই ঘৃণা করে, তাহলে তাকে জোর করে বাড়িতে আটকে রাখার কারণটা কি? এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু গল্পের আসল রহস্যটা বেরিয়ে আসবে। আর এই হলো সেই শর্ত, সেই নির্মম শর্ত। মাহফুজ খানের কোটি কোটি টাকার সম্পত্তি পাবার একটাই রাস্তা, সুহাকে অভ্রের স্ত্রী হয়ে এই বাড়িতেই থাকতে হবে। যদি সুহা এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে পুরো চৌধুরী পরিবার একেবারে পথে বসে যাবে। তার মানে সুহা আসলে ওদের কাছে স্ত্রী না, ও হলো স্রেফ সম্পত্তি আগলে রাখার একটা চাবি। আর এখানেই বোঝা যায় প্রতারণার জালটা আসলে পরিবারের ভেতরেও কতটা গভীরে। অভ্র যখন এই শর্তের কথা শুনে হতবম্ব হয়ে তার মায়ের দিকে তাকায়, তখন আরও একটা সত্যি সামনে আসে। কি সেটা? আয়ান চৌধুরী আসলে তার নিজের স্ত্রী বা ছেলে কাউকেই কিন্তু পুরো সত্যিটা বলেননি, সবাইকেই অন্ধকারে রেখেছেন। তো এই সত্যিটা সামনে আসার পর সুহার জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় চলুন দেখি। তার নিজের বাড়িটাই যে এবার তার জন্য একটা জেলখানা হয়ে উঠবে। সুহাকে তো আবার বাড়ির ভেতরে নিয়ে আসা হলো, কিন্তু তাতে কোনো স্বস্তি নেই, বরং উল্টো। তার শাশুড়ি শাহানা চৌধুরী তাকে সজোরে ধাক্কা দিয়ে দেয়ালে চেপে ধরলেন। কারণটা পরিষ্কার, এখন তো সুহাকে এই বাড়িতে থাকতেই হবে, তাই তার উপর অত্যাচার করার আর কোনো বাধা রইল না। আসল রূপটা বেরিয়ে এলো। শাহানার এই কথাগুলো শুনুন, কি ভয়ঙ্কর! সুহার আত্মসম্মানকে একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো। তাকে মুখের উপর বলে দেওয়া হলো যে সে স্ত্রী হিসাবে এখানে নেই, সে আছে শুধু সম্পত্তি পাহারা দেওয়ার জন্য। আর এটাই হয়ে দাঁড়ালো সুহার নতুন জীবন। তার ঘরটা দেখুন, একটা তোষক আর একটা পুরনো কম্বল ছাড়া কিছুই নেই।
খাবার বলতে এক টুকরো রুটি আর একটু সবজি। তার পরিচয় এখন আর বউ না, সে এখন একজন পাহারাদার। ভাবা যায় যে মেয়েটা কোটি টাকা সম্পত্তির চাবিকাঠি, সে কিনা নিজের বাড়িতেই এক বন্দির মতো জীবন কাটাচ্ছে। তবে এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যেও কিন্তু এক চিলতে আলোর রেখা দেখা যায়। পরদিন সকালের দৃশ্য। শারীরিক আর মানসিক যন্ত্রণায় একেবারে ভেঙে পড়েছে সুহা। বাবার ছবির দিকে তাকিয়ে আছে, আর ঠিক তখনই তার হাতের পুরনো কাটা ঘাটা থেকে আবার রক্ত ঝরতে শুরু করে, যেন বাইরের ক্ষতর সাথে ভেতরের কষ্টটাও বেরিয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে রান্নাঘরে ঢোকেন অভ্রের ছোট মা তাসলিমা, আর ঢোকেই তার চোখে পড়ে সুহার হাতের ওই ক্ষতটা। তার প্রতিক্রিয়া এই বাড়ির আর সবার থেকে একেবারে আলাদা। এখানে এই বাড়ির দুই মার মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একদিকে শাহানা, যিনি সুহাকে দেয়ালে ধাক্কা দিয়েছিলেন, তাকে পাহারাদার বলেছিলেন, আর অন্যদিকে তাসলিমা, যিনি আলতো করে সুহার হাতটা বলে তার ক্ষতটা সারিয়ে দিচ্ছেন। একজনের মধ্যে শুধুই হিংস্রতা, আর অন্যজনের মধ্যে শুধুই মমতা। তাসলিমার এই একটুখানি আদরেই সুহা যেন ভেঙে পড়ল। এতদিন ধরে চেপে রাখার সব কষ্ট, সব কান্না, সব বেরিয়ে এলো। সে তাসলিমার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করল। কতদিন পর ও এমন একটা কাঁধ পেল যেখানে মাথা রেখে একটু কাঁদা যায়। কিন্তু এই শান্তির মুহূর্তটা বেশিক্ষণ টিকল না, একদমই না। চলুন দেখি কিভাবে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠল আর একেবারে চরমে পৌঁছল। হঠাৎ করেই ঘরে ঢুকল অভ্র। চোখে মুখে তার আগুন ঝরছে। ওই শান্ত পরিবেশটা তার আগমনে যেন একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিল। আর দুকেই চিৎকার করে সুহাকে কি বলল শুনুন, যদি কোনোদিনও নিজেকে আমার বউ ভাবার চেষ্টা করিস, তাহলে তোর জীবনটা এর চেয়েও ভয়ঙ্কর করে দেব। শুধু মুখেই বলল না, হাতের কাঁচের গ্লাসটা সজোরে আঁচড়ে ভাঙল মেঝেতে। ওই ভাঙা কাঁচের শব্দটাই যেন তার রাগের প্রমাণ দিচ্ছিল। এবং এর পরেই সে যা করল তার সব সীমা ছাড়িয়ে গেল। অভ্র সজোরে একটা চড় মারল সুহার গালে। ওই এক চড়েই সুহা মাটিতে লুটিয়ে পড়ল। দৃশ্যটা একবার ভাবুন, যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মুখ আর রক্তাক্ত হাত। ঠিক সেই মুহূর্তে তৌফিক আর তাসলিমা দুজনেই সুহার পাশে এসে দাঁড়ায়। তৌফিক জেদ ধরে তাকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। তাসলিমাও তাকে সাহস দেয়, তার প্রয়াত বাবার কথা মনে করিয়ে দেয়। দুজনের এই মিলিত চেষ্টায় অবশেষে সুহা রাজি হয়। শেষ পর্যন্ত তৌফিকের কাঁধে ভর দিয়ে সুহা খুব ধীরে ধীরে ওই বাড়িটা থেকে বেরিয়ে আসে। এটা কিন্তু কোনো বিজয়ীর মতো বেরিয়ে আসা ছিল না, এটা ছিল বাঁচার জন্য, একটু সাহায্যের জন্য একটা মরিয়া চেষ্টা। হাসপাতালের জরুরি বিভাগে সে হাতে গভীর কাটা দাগ, গালটা ফুলে আছে। স্বাভাবিকভাবে ডাক্তারের চোখেও কিন্তু সন্দেহটা এড়ায়নি। আর ঠিক তখনই সত্যিটা ঢাকার একটা চেষ্টা শুরু হয়। তৌফিক পরিবারেরই একজন, সে ডাক্তারকে একটা গল্প বলে যে কাজ করতে গিয়ে হাত কেটে গেছে। কিন্তু এই মিথ্যা দিয়ে কি আসল ক্ষতটা ঢাকা যায়? তৌফিক মরিয়া হয়ে সুহাকে জিজ্ঞাসা করে, তুমি এত কষ্ট কেন সহ্য করছো? সোহা বলছে, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল। আমি আমার জীবন দিয়ে হলেও আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করব। ভাবা যায় এই একটা কথাই যেন তার পুরো জীবনের চালিকা শক্তি, আর এই প্রতিজ্ঞা রক্ষার জন্যই তার এই সব কিছু সহ্য করে যাওয়া। চলুন এবার আমরা আবার সেই বাড়িতে ফিরে যাই, যে বাড়িটা বাইরে থেকে দেখতে শান্ত হলেও ভেতরে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা, এক যন্ত্রণার অগ্নি পরীক্ষা। সুহা বাড়িতে পা রাখার সাথে সাথে যে ব্যবহারটা পায় তা শুনলে অবাক হতে হয়। তার চাচি শাহানা চৌধুরী তাকে যা নয় তাই বলে অপমান করে, প্রত্যেকটা কথা যেন বিষাক্ত তীরের মতো। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তার ননদ নীলাদ্রি সুহার হয়ে কথা বলার চেষ্টা করে। ব্যাস, শাহানার সব রাগ গিয়ে পড়ে সুহার ওপর, আর সেই রাগ শুধু কথায় থেমে থাকে না, শারীরিক নির্যাতনের রূপ নেয়। এর পরের ঘটনাটা আরও ভয়ঙ্কর। ঘরে ঢোকে সুহার স্বামী অভ্র, সম্পূর্ণ মাতাল, আর তার নিষ্ঠুরতা যেন সব সীমা ছাড়িয়ে যায়। সে সুহার ওপর তার সব রাগ ঝাড়ে, আর তারপর যা করে তা এক কথায় পাশবিক। জ্বলন্ত সিগারেট চেপে ধরে সুহার পিঠে। অভ্রের এই কাজ দেখে তৌফিক আর নিজেকে সামলাতে পারে না। তার মুখ থেকে বেরিয়ে আসে, ভাই তুই মানুষ নাকি জানোয়ার? এই একটা আর্তনাদেই যেন পরিবারের ভেতরের বিভাজনটা একেবারে স্পষ্ট হয়ে যায়।
একদিকে আছে অভ্র, শাহানা আর ইমতিয়াজের মতো অত্যাচারীরা, আর অন্যদিকে তৌফিক, নীলাদ্রি আর তাসলিমার মতো কয়েকজন যারা সুহাকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা করে যাচ্ছে। আর এই পরিবারের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে বিষ তা পুরোপুরি বেরিয়ে আসে যখন কর্তা ইমতিয়াজ চৌধুরী নিজেই মাঠে নামেন। সুহার পক্ষ নেওয়ার অপরাধে সে নিজের স্ত্রীর গায়েও হাত তুলতে দ্বিধা করে না। এখান থেকেই বোঝা যায় এই নির্যাতনটা আসলে ওপর থেকেই নিয়ন্ত্রিত। এখন হয়তো সুহার বলা কথাগুলোর আসল অর্থ আমরা বুঝতে পারব। সে বলে, ভালোবাসা মানে পাবো না জেনেও বৃথা চেষ্টা করা। যে ভালোবাসা সে কোনোদিন পায়নি তার জন্যই চেষ্টা করে যাওয়া। কি করুণ একটা বাস্তবতা, তাই না? ফিরবে না জেনেও শত বছর অপেক্ষা করা, এই একটা কথাই যেন তার সব যন্ত্রণা, সব অপেক্ষার সারমর্ম। তার জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য এক অনন্ত অপেক্ষা। মানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মুখ থেকে এমন গভীর আর দার্শনিক কথা তো সচরাচর শোনা যায় না, তাই না? তাসনুভা তখনই বুঝে গিয়েছিলেন তিনি কোনো সাধারণ খুনির সামনে বসে নেই। আর এখানেই কিন্তু গল্পের মূল রহস্যটা দানা বাঁধতে শুরু করে। সুহার এই শান্ত ভাবটা এমন নয় যে সে হার মেনে নিয়েছে, বরং তার চোখে মুখে ছিল অদ্ভুত এক তৃপ্তির ছাপ, যা তাসনুভাকে আরও বেশি অবাক করে দিচ্ছিল। একজন খুনি যার আর কিছুক্ষণ পরেই ফাঁসি হবে, সে কিভাবে এতটা পরিপূর্ণ হতে পারে? তাসনুভা প্রথমে ভেবেছিলেন সুহার জীবনটা হয়তো আত্মত্যাগের এক করুণ কাহিনী, যার শেষটা হয়েছে খুব মর্মান্তিকভাবে। কিন্তু সুহা মাত্র একটা শব্দ দিয়ে পুরো ধারণাটাই যেন ভেঙে চুরে দিল। সে বলল, প্রতিশোধ। আর এই একটা শব্দই পুরো গল্পটাকে এক অন্য দিকে, আরও অন্ধকার একদিকে ঘুরিয়ে দিল। ফাঁসির সময় যত এগিয়ে আসতে থাকল, জেলর আর আসামির মধ্যেকার যে পেশাগত সম্পর্ক, সেটার দেয়ালটা এমনভাবে ভেঙে পড়ল যাকে কল্পনা করতে পারেনি। অতীত থেকে উঠে আসা এক অপ্রত্যাশিত সত্য তাদের দুজনকেই এক নতুন জটিল বাস্তবতার মুখোমুখি করে দিল। সুহার মুখে উচ্চারিত ওই প্রতিশোধ শব্দটা তখনও যেন বাতাসে ভাসছে, কিন্তু সেই রহস্যটা ভেদ করার আগেই সময় শেষ হয়ে গেল। জেলে রক্ষীরা এসে তাসনুভাকে সেল থেকে বেরিয়ে যেতে বলল, কারণ ফাঁসির চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে হবে। অসমাপ্ত ওই কথোপকথনের ওপর যেন একটা পর্দা টেনে দেওয়া হলো। করিডোর ধরে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎই তাসনুভার মাথায় বহু বছর ধরে চাপা থাকা একটা স্মৃতি যেন বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। সুহামণি, এই নামটা মনে আসতে তার পা দুটো থেমে গেল। আর এরপর পেশাগত সব নিয়ম ভেঙে তিনি আবার পাগলের মতো ছুটে গেলেন সুহার সেলের দিকে। সেলে ফিরে এসে তাসনুভা এমন একটা প্রশ্ন করে বসলেন যা ছিল একেবারে অপ্রত্যাশিত। আর এই একটা প্রশ্নেই সুহার পাথরের মতো শান্ত আর স্থির ভাবটা যেন চুরমার হয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো দেখা গেল সত্যিকারের অস্থিরতা। আর তখনই আসল সত্যটা বেরিয়ে এলো। তাসনুভা আর শুধু একজন জেল সুপার নন, তিনি হলেন সুহার ছোটবেলার খুব প্রিয় কাজের মানুষ রহিমা খালার মেয়ে। এই একটা পরিচয় তাদের দুজনের সম্পর্কটাকে এক মুহূর্তে পুরোপুরি বদলে দিল। এই সত্যিটা জানার পর সুহা একদম হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। এতক্ষণে সেই শীতল স্থিরতাটা ভেঙে গিয়ে সেখানে যেন আবেগ আর কষ্টের একটা ঢেউ আছড়ে পড়ল। তার শান্ত থাকার মুখোশটা শেষমেশ খসে পড়ল। এই যে একটা নতুন ব্যক্তিগত সম্পর্ক তৈরি হলো, এটাই তাসনুভাকে সেই একটা প্রশ্ন করার সাহস দিল, যে প্রশ্নটা হয়তো পুরো গল্পের জট খুলে দিতে পারে, যে প্রশ্নটা এতক্ষণ ধরে তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরিস্থিতি এখন একদম অন্যরকম। তাসনুভা আর শুধু তার দায়িত্ব পালন করছেন না, সে এখন তার মায়ের জন্য, সুহার জন্য আর নিজের ভেতরের হাজারো প্রশ্নের উত্তর খোঁজার জন্য সত্যিটা জানতে মরিয়া হয়ে উঠেছে। তাসনুভার অনুরোধে এখন আর কোনো পেশাগত কৌতূহল নেই, আছে শুধু ব্যক্তিগত আকুতি আর ডেসপারেশন। সে সেই সত্যিটা জানতে চায় যা হয়তো আর কয়েক মুহূর্ত পরেই চিরদিনের মতো হারিয়ে যাবে। আর তাসনুভা ঠিক সেই প্রশ্নটিই করে। এই প্রশ্নটা সেই অপরাধের ভিত্তিকেই নাড়িয়ে দেয় যা এতদিন ধরে সবাই সত্যি বলে জেনে এসেছে। এই একটা প্রশ্নের উত্তরই পুরো ঘটনা প্রবাহকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। সুহার স্বীকারোক্তির মাধ্যমে এমন এক সত্য বেরিয়ে আসে যা তার অপরাধের পেছনের পুরো ধারণাটাকেই ওলটপালট করে দেয়। সুহা উত্তর দেয়, তৌফিক চৌধুরী। এই নামটা শুনে তাসনুভার পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড়, কারণ তৌফিক চৌধুরীকে তো সবাই চিনত, সুহার সবচেয়ে কাছের বন্ধু আর শুভাকাঙ্ক্ষী হিসাবে। তাসনুভা এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার মাথায় শুধু ঘুরছিল কিভাবে সম্ভব। তৌফিক তো সুহার সবচেয়ে কাছের বন্ধু ছিল, বিপদে আপদে সবার আগে পাশে এসে দাঁড়াতো। তাহলে তাকে কেন খুন করা হলো? এটা অসম্ভব।
এরপর একটা হিম শীতল হাসির পর সুহার মুখ থেকে বেরিয়ে আসে সেই বিস্ফোরক তথ্যটা, যা তার খুনের পেছনের আসল উদ্দেশ্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দেয়। সে বলে, তৌফিক চৌধুরী ছিল একজন ধর্ষক। সুহার এই ঘোষণাটা তার মানসিকতা একদম পরিষ্কার করে দেয়। সে আসলে নিজেকে একজন সাধারণ খুনি হিসেবে দেখেইনি, বরং এমন একজন হিসেবে দেখেছে যে নিজের হাতে ন্যায় বিচার তুলে নিয়েছিল। তার বিশ্বাস ছিল ধর্ষকদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তো এই ভয়ঙ্কর স্বীকারোক্তির পর চলুন সুহার পুরো গল্পটাকেই একবার নতুন করে দেখা যাক। তার কাজটা আসলে কি ছিল, প্রতিশোধ নাকি এক অন্য ধরনের ন্যায় বিচার? তাসনুবকে যখন শেষ পর্যন্ত সেল থেকে বেরিয়ে যেতে হয়, তখন সে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারে, সুহা মৃত্যুর জন্যে নয়, বরং তার নিজের মতো করে এক ধরনের মুক্তির জন্যে প্রস্তুত হচ্ছে। এই ফাঁসিটা তার কাছে কোনো শাস্তি নয়, বরং সারা জীবন ধরে বয়ে বেড়ানো এক অসহনীয় বোঝা থেকে মুক্তির শেষ ধাপ। ভেবে দেখুন, ফাঁসির মঞ্চ প্রস্তুত, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তখনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুহা এই কথাটা বলে বসল। কার কাছে? অফিসার তাসনুভার কাছে। এই একটা বাক্যই যেন সবকিছু ওলটপালট করে দিল। পুরো মৃত্যুদণ্ডের রায়টাকে দাঁড় করিয়ে দিল এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে। এক মধ্যরাতের উদ্ঘাটন। সুহার মুখ থেকে এই কথাটা শোনার পর অফিসার তাসনুভার মাথার ভেতর যেন বাজ পড়ল। সে সাথে সাথে বুঝে গেল তার চোখের সামনে কি ভয়ঙ্কর একটা অবিচার হতে চলেছে। আর ঠিক তখন থেকেই শুরু হলো সময়ের বিরুদ্ধে তার এক অসম দৌড়। তাসনুবার তখন দিশেহারা অবস্থা, পাগলের মতো ছুটছে অফিসের দিকে, বুকের ভেতর ধুকপুক করছে। আর ওই যে দেয়ালঘড়ির কাঁটা, টিক টিক টিক, প্রত্যেকটা শব্দ যেন কানের ভেতর হাতুড়ির ঘা দিচ্ছে। কারণ সময় একদমই নেই। রাষ্ট্র তার সিদ্ধান্ত কার্যকর করার জন্য পুরোপুরি প্রস্তুত। ব্যাপারটা দাঁড়ালো কি বলুন তো? লড়াইটা এখন দুটা শক্তির মধ্যে। একদিকে অফিসার তাসনুবা, যার কাছে আছে একটা ভয়ঙ্কর সত্যি, সে জানে একটা ভুল হতে চলেছে। আর অন্যদিকে পুরো বিচার ব্যবস্থা, একটা নিরেট দেয়ালের মতো, যা শুধু কাগজ, আইন আর আদালতের রায় বোঝে। হাতে আর কোনো উপায় না দেখে তাসনুভা ফোন করে তার একমাত্র ভরসাকে, তরুণ আর অসম্ভব মেধাবী একজন বিচারক রাতুলকে। ফোনে কোনো হ্যালো বা কেমন আছেন বলার সময় নেই। একেবারে দম বন্ধ করা একটা আরতি নিয়ে সে প্রায় চিৎকার করে ওঠে, আমার কথা শোনো, আমি একটা কেস ফাইল পাঠাচ্ছি, এই ফাঁসিটা এক্ষুনি আটকাতে হবে। তাসনুভার ওই একটা ফোনে গল্পের মোড় এবার পুরোপুরি ঘুরে গেল বিচারক রাতুলের দিকে। মাঝরাতে এমন একটা ফোন, ঘুমটুম সব হাওয়া। তার সামনে এখন এমন এক অবিশ্বাস্য দাবি, যেটা যদি এক চুলো ভুল প্রমাণিত হয়, তাহলে তার নিজের কেরিয়ারটাই ধুলোয় মিশে যেতে পারে। সময়ের হিসেবটা একবার দেখুন, রাত 12:30টায় তাসনুভার ফোন, আর ঠিক ভোর 4টায় সুহার ফাঁসি। মাঝখানের সময় কতটুকু? সাকুল্যে 3.5 ঘন্টা। এই সময়ের মধ্যে রাতুলকে একটা অসম্ভবকে সম্ভব করতে হবে। পুরো কেসটা বুঝতে হবে, আর আইনি পথে এটাকে আটকাতেও হবে। রাতুলের অবস্থাটা ভাবুন একবার, কি করবে সে? একদিকে দেশের সবচেয়ে সম্মানিত বিচারকদের একজন জাস্টিস জাভেদ চৌধুরী সই করা রায়, এটাকে চ্যালেঞ্জ করা মানে আচ্ছা ভাবা যায়। আবার অন্যদিকে তাসনুভার মতো একজন অফিসার, সে কোনোদিনও এত বড় একটা মিথ্যে দাবি করবে না। তাহলে কোনটা সত্যি, আইনের কাগজ নাকি একজন সৎ অফিসারের মরিয়া আরতি? আর ঠিক এই দোলাচলের মধ্যে রাতুল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, একটা কঠিন সিদ্ধান্ত। সে ভাবে কে দোষী আর কে নির্দোষ সেই বিচার পরে হবে, আগে তো জীবনটা বাঁচাতে হবে। তাসনুভা যখন এত করে বলছে, তার মানে সত্যিই খুব বড় একটা ভুল হতে চলেছে। সবার আগে যে কোনো মূল্যে ফাঁসিটা আটকাতে হবে। আচ্ছা, রাতুল তো তার দিক থেকে চেষ্টা শুরু করল, কিন্তু চলুন আমরা আবার ফিরে যাই তাসনুভার কাছে। সে কি শান্ত হতে পেরেছে? একদমই না, বরং সুহার বলা ওই একটা কথা তার মাথায় হাজারো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর প্রশ্নটা তো এটাই, যদি সুহা খুন করে থাকে তৌফিক নামের এক ধর্ষককে, তাহলে অভ্র চৌধুরী কোথায়? মানে যে লোকটার খুনের অভিযোগে সুহার ফাঁসি হতে চলেছে, সেই লোকটা গেল কোথায়? সে কি আদৌ খুন হয়েছে? এই একটা প্রশ্নের মধ্যেই তো পুরো মামলাটা ধসে পড়ার কথা। তাসনুভার ভাবনা আরও গভীরে যায়। আচ্ছা, তৌফিক যদি ধর্ষক হয়, তাহলে ভিকটিম কে? কে সেই মেয়ে? সুহা নিজেই কি? এটা কি তাহলে নিজের উপর হওয়া একটা পাশবিক অত্যাচারের প্রতিশোধ? নাকি ব্যাপারটা আরও জটিল? হতে পারে না যে সুহা নিজের জন্য লড়েনি, বরং খুব কাছের কোনো আপনজনকে বাঁচাতে, তার সম্মান বাঁচাতে এই খুনটা করেছে। যদি তাই হয়, তাহলে কে সে?
কার জন্য এত বড় একটা ঝুঁকি নিল সুহা? এইসব যদি কিন্তু তাহলের উত্তর তো আছে শুধু একজনের কাছে, সুহার কাছে। কিন্তু তাসনোবার হাত পা বাঁধা, আইন একটা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। ফাঁসির রায় একবার হয়ে গেলে আদালতের বিশেষ নির্দেশ ছাড়া আসামির সাথে আর কথা বলা যায় না। তার মানে এখন সব কিছু নির্ভর করছে রাতুলের উপর। ভাবুন একবার, জেলখানার বাইরে কি চলছে। একজন অফিসার, একজন বিচারক সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে একটা জীবন বাঁচানোর জন্য। আর জেলের ভেতরে সেখানে আশ্চর্য এক নিস্তব্ধতা। যার জীবন নিয়ে এত কিছু, সেই সুহার মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। দুটো মানুষের মানসিক অবস্থাটা দেখুন, ঠিক যেন সাদা আর কালো। সুহা একদম শান্ত, কারণ তার কাছে এই ফাঁসিটা কোনো শাস্তি নয়, এটা মুক্তি। তার যা করার ছিল সে করেছে, প্রতিশোধ নেওয়ার শেষ। আর অন্যদিকে তাসনোভা, সে ছটপট করছে, কারণ সে জানে এটা মুক্তি নয়, এটা একটা ভয়ঙ্কর অবিচার। সুহার ভাবনার সুতোটা ছিঁড়ে যায়। জেলের সেলের দরজাটা একটা ক্যাচ করে শব্দ করে খুলে যায়। ভেতরে ঢোকেন অফিসার কবির হোসেন। তার কণ্ঠটা পাথরের মতো ঠান্ডা আর কঠিন। সময় হয়ে এসেছে মিস সুহা, আর দেরি করা যাবে না, চলুন এখন। সুহা একটা কথাও বলে না, উঠে দাঁড়ায়। তার পায়ে বাঁধা ভারী শেকলের ঝনঝন শব্দটা রাতের নিস্তব্ধ করিডরে প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু তার হাঁটায় কোনো ভয় নেই, কোনো আফসোস নেই। সে হাঁটছে ঠিক যেন কোনো বিজয়ের মতো, যে তার কাঙ্ক্ষিত মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা, আর অন্যদিকে মৃত্যুর হিমশীতল প্রস্তুতি। অফিসের ঘরে তাসনোভা একা, হাতে ফোন। সে পাগলের মতো ডায়াল করে যাচ্ছে রাতুলের নম্বরে। রিং হচ্ছে, রিং হয়েই চলেছে, কিন্তু কেউ তুলছে না। প্রত্যেকটা রিং যেন ওর বুকের ভেতরটা খালি করে দিচ্ছে। আশা ধীরে ধীরে নেভে আসছে। আর ঠিক সেই মুহূর্তে জেলখানার ভেতরে ফাঁসির মঞ্চে সব প্রস্তুত। জল্লাদ তার জায়গায় স্থির। সুহাকে এনে দাঁড় করানো হয়েছে মঞ্চের ঠিক মাঝখানে। এরপর এগিয়ে আসে জল্লাদ। তার হাতে কালো একটা হুড, সেটা পরিয়ে দেওয়া হয় সুহার মাথায়। ব্যাস, এক মুহূর্তে সব অন্ধকার। সুহার পৃথিবীটা ঢেকে যায় নিকষ কালো আধারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই কাপড়ের নিচেও তার মুখটা নাকি ছিল একদম শান্ত, অবিচল। দায়িত্বে থাকা অফিসার তার হাতঘড়ির দিকে তাকান। সময় হয়ে গেছে, আর দেরি করা যাবে না। জল্লাদকে ইশারা দেওয়ার জন্য তিনি তার হাতটা খুব ধীরে ওপরে তুলতে শুরু করেন। সময়টা রাত ৩:৫৯। জেলখানার উঁচু দেয়ালের ভেতরের সময়টা যেন একদম থমকে গেছে। ঘড়ির কাঁটাটা স্থির, আর মাত্র ১ মিনিট বাকি। ফাঁসির মঞ্চে তখন পিনপতন নীরবতা। জল্লাদের হাতটা ওপরে তোলা, শুধু চূড়ান্ত ইশারার অপেক্ষা। আর যার ফাঁসি হচ্ছে, সেই সুহার চোখে কালো কাপড় বাঁধা। জীবনের শেষ অন্ধকার দেখছে সে। মঞ্চের চারপাশে একটা চাপা উত্তেজনা, সবাই যেন দম বন্ধ করে আছে। আর ঠিক তখনই করিডোর থেকে ভেসে আসা একটা চিৎকারের সবকিছু যেন থেমে গেল। জেলখানার পাথরের দেয়াল কাঁপিয়ে একটা আওয়াজ, থামো। আচ্ছা, এই গভীর রাতে এমন একটা নিষিদ্ধ জায়গায় কার এত সাহস যে এভাবে চিৎকার করে সবকিছু থামিয়ে দেয়? তো চলুন ফেরা যাক সেই নাটকীয় মুহূর্তটাতে। দুজন মানুষ যারা কিনা সব নিয়ম ভেঙে জেলখানার ভেতরে ছুটে এসেছেন। তো কারা এরা? হাঁপাতে হাঁপাতে ফাঁসির মঞ্চের সামনে এসে দাঁড়ালেন দুজন। একজন হলেন অফিসার তাসনুবা, আর অন্যজন হাইকোর্টের একজন অ্যাডিশনাল জাজ রাতুল। আর তাদের হাতেই ছিল সুহার জীবন বাঁচানোর একমাত্র উপায়। তাসনোবার হাতে যে কাগজটা ছিল, ওটা আসলে একটা স্টে অর্ডার, মানে আদালতের একটা জরুরি আদেশ, যেটা যে কোনো কার্যক্রম থামিয়ে দিতে পারে। আর এই অর্ডারটা অ্যাডিশনাল জাজ রাতুল গভীর রাতে সরাসরি চিফ জাস্টিসের সাথে কথা বলে এটা জারি করিয়েছেন। ভাবা যায়, এটা প্রায় অসম্ভব একটা কাজ ছিল। তো অর্ডারটা আসল প্রমাণ হওয়ার পর জল্লাদকে হাত নামাতে বলা হলো। সুহার বাঁধন খুলে দেওয়া হলো। মৃত্যুর মঞ্চ থেকে তাকে আবার সেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। চারদিকে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। সুহা বেঁচে গেল, তবে আপাতত। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সুহাকে বাঁচানো তো ছিল গল্পের শুরু। আসল ঘটনা তো এক বিশাল ষড়যন্ত্রের জাল ঘিরে, যার উন্মোচন কেবল শুরু হলো। রাতুল ঠিকই বলেছিলেন। তার কথাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে ব্যাপারটা কতটা সিরিয়াস। এটা সির্ফ একটা ভুল ছিল না, এটা ছিল পুরো বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো একটা ঘটনা, রীতিমতো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর এই কেসের সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এর মূল অসঙ্গতিটা দেখুন। সুহা নিজে স্বীকার করেছে যে সে তৌফিক নামের একজনকে খুন করেছে, কিন্তু আদালত তাকে শাস্তি দিয়েছে তার স্বামী অভ্র চৌধুরীকে খুন করার দায়ে।
একই মানুষ, দুটো আলাদা খুনের অভিযোগ, ব্যাপারটা কি? এতেই তো আসল প্রশ্নটা সামনে আসে, তাই না? কেন একটা খুনের ঘটনাকে সম্পূর্ণ অন্য একটা খুনের নামে চালিয়ে দেওয়া হলো? এত বড় একটা জালিয়াতির পেছনে আসল উদ্দেশ্যটা কি হতে পারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রহস্যটা আরও জটিল হতে শুরু করে, কারণ এই ঘটনার সাথে জড়িত মানুষগুলোর আসল পরিচয় যখন সামনে আসে তখন সবকিছু ওলটপালট হয়ে যায়। ব্যাপারটা আসলে কি ছিল? তদন্তে ইন্সপেক্টর তাসনুভা যা জানতে পারেন তা শিউরে ওঠার মতো। প্রথমত, সুহা যাকে খুন করার কথা স্বীকার করেছে সেই তৌফিক ছিল একজন ধর্ষক। আর এই তৌফিক আর সুহার স্বামী অভ্র ছিল আপন ভাই। চৌধুরী পরিবার তাদের ছেলে তৌফিকের এই জঘন্য অপরাধটা ঢাকতে চেয়েছিল, আর ঠিক এ কারণেই তারা পুরো খুনের মামলাটায় অন্য ভাই অভ্রর নামে সাজিয়ে দেয়। কিন্তু যাকে খুন করার জন্য সুহার ফাঁসি হতে যাচ্ছিল, সেই অভ্র চৌধুরী, সে আসলে মারাই যায়নি, সে বেঁচে আছে। তার মানে যে খুনের জন্য এত কিছু, সেই খুনটাই আসলে কখনো হয়নি। তাহলে এই অভ্র চৌধুরীটাকে, সে শুধু নিখোঁজই নয়, সে সুহার স্বামী। তো এই অবিশ্বাস্য তথ্যটা হাতে পাওয়ার পর ইন্সপেক্টর তাসনুভা আর দেরি করেননি। পরদিন সকালেই তিনি সোজা চলে যান চৌধুরী বাড়িতে। ওই বিলাসবহুল বাড়িটাই ছিল এই পুরো ষড়যন্ত্রের কেন্দ্র। আর সেখানে গিয়ে তাসনুভা যেই না তৌফিকের নামটা নিলেন, সঙ্গে সঙ্গে পরিবারের সবাই যেন একসুরে বলে উঠল, তৌফিক, তৌফিক আবার কে? আমরা তো এই নামে কাউকেই চিনি না। তাদের প্রত্যেকের চেহারায় একটা স্পষ্ট ভয় আর অস্বস্তি ফুটে উঠেছিল। মানে তারা একটা মিথ্যে দেয়াল তুলে দিয়েছে। তারা বলছে তৌফিক নামে কাউকে চেনে না, সে তাদের পরিবারের কেউ না, অভ্রই তাদের একমাত্র ছেলে। এমনকি বাড়ির অন্য সদস্যরা কোথায় তা নিয়েও মিথ্যে বলছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই পরিবারটা একজোট হয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, আর তাদের এই ভয়টাই বলে দিচ্ছে তারা খুব বড় কিছু একটা আড়াল করতে চাইছে। তাসনুভা যখন প্রায় চলেই আসছেন, পরিবারটিও হয়তো ভাবছিল যে তারা ব্যাপারটা সামলে নিয়েছে। ঠিক তখনই দোতলা থেকে এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু ওলটপালট করে দিল। তাদের সাজানো মিথ্যের দেয়ালটা যেন ভেঙে পড়ার উপক্রম হলো। আসলে ওই বাড়ির ভেতরেই লুকিয়েছিল এই রহস্যের আসল চাবিকাঠি, একজন নারী। আর তার হঠাৎ আবির্ভাবেই চৌধুরী পরিবারের ভয়টা সবার সামনে চলে আসে। হঠাৎ করেই দোতলা থেকে এলোমেলো চুলের একজন নারী প্রায় পাগলের মতো ছুটে নিচে নেমে আসেন। ইন্সপেক্টর তাসনুভার দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকেন, পালিয়ে যাও তুমি এখান থেকে, নইলে তোমারও আমার মতো অবস্থা হবে। তার চোখে মুখে ছিল কিসের যেন এক তীব্র ভয়। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ধরে ফেলে। তাকে তাসলিমা চৌধুরী, মানে তাদের মানসিকভাবে অসুস্থ ছোট যা হিসেবে পরিচয় দেয়। তারা বলতে চায় অভ্রর মৃত্যুর শোকে নাকি তার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ইন্সপেক্টর তাসনুভা এক ঝলকেই বুঝে যান মহিলাটি অসুস্থ নন, উনি আসলে প্রচণ্ড ভয় পেয়েছেন। এরপর তাসলিমাকে জোর করে প্রায় টেনে হিচড়ে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়। যেতে যেতেও সে চিৎকার করছিল, পালিয়ে যাও, পালিয়ে যাও। তার মিলিয়ে যাওয়া কণ্ঠস্বরটাই তাসনুভাকে নিশ্চিত করে দেয় যে এই মহিলাকে সত্যিটা বলতে দেওয়া হচ্ছে না। সে আসলে কোনো এক ভয়ঙ্কর সত্যের বন্দি সাক্ষী। যখন তদন্তকারী তাসনুভা চৌধুরী ভিলা থেকে বেরিয়ে এসেছেন, তার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই অভ্র চৌধুরীটাকে কেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্র? আর সবথেকে বড় যে প্রশ্নটা তাকে ভাবাচ্ছে সেটা হলো, এত কিছুর পরেও সুহা কিভাবে এতটা শান্ত? এই উত্তরগুলোই তাকে এখন খুঁজে বের করতে হবে। আর গল্পের মূল যে সংঘাত, সেটা কিন্তু শুরু হয় সুহার মুখ থেকে বের হওয়া মাত্র একটা প্রশ্ন দিয়ে। জেলের সেলে বসে তাসনুভার দিকে তাকিয়ে সে প্রশ্নটা ছুড়ে দেয়। এটা কিন্তু শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল সামনে আসতে চলা এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। তো আমরা এখন জেলের সেই সেলের ভেতরে। চারদিকে একটা চাপা উত্তেজনা, একটা ভারী পরিবেশ। মনে হচ্ছে যেন দেয়ালগুলো কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে। সেলের আবছা আলোতে বসে আছে সুহা, একদম শান্ত। ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত বিষণ্ণ হাসি। তাসনুভাকে দেখেও কি বলল জানেন? বলল, কেন বাঁচাতে এলে আমায়? আমি তো আমার পরিণতির জন্য তৈরিই ছিলাম। তার গলায় কিন্তু কোনো অভিযোগ নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। কিন্তু তাসনুভা দমে যাওয়ার পাত্রী নয়। তার কথাই ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। সে সাফ জানিয়ে দিল সে শুধু একজন তদন্তকারী হিসেবে এখানে আসেনি, সে এসেছে তার মায়ের একটা অসমাপ্ত কাজ শেষ করতে। আর এই কথাটা, এই ব্যক্তিগত সম্পর্কের কথাটাই যেন সুহার মনে আবার বিশ্বাস ফিরিয়ে আনল। সে শেষ পর্যন্ত মুখ খুলতে রাজি হল। এরপর সুহা চোখ বন্ধ করল, আর শুরু হলো তার অতীত বলা। চলুন আমরাও ফিরে যাই গল্পের ঠিক সেই বিন্দু থেকে যেখান থেকে এই দুঃস্বপ্নের জাল বোনা শুরু হয়েছিল।
নামটা চৌধুরী ভিলা। বাইরে থেকে দেখলে মনে হবে যেন এক রাজপ্রাসাদ, কিন্তু এর ভেতরের চেহারাটা ছিল ঠিক তার উল্টো, সহিংসতা আর আতঙ্কের এক নরক। আর এখানেই সুহার জীবনের সেই দুঃস্বপ্নের শুরু। এক রাতের ঘটনা। অভ্র তখন রাগে ফুঁসছে, তার চোখ দুটো যেন আগুনের গোলা। সে এসে সুহার হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল নিজের ঘরে, আর দরজাটা বন্ধ করে হাতে তুলে নিল একটা মোটা চামড়ার বেল্ট। সুহা ভয়ে কাঁপতে কাঁপতে ওকে থামানোর জন্য কত অনুনয় বিনয় করল, কিন্তু না, তার কোনো আকুতি অভ্রর কানে গেল না। বেল্টের এক একটা বাড়ি নেমে আসতে লাগলো ওর শরীরের ওপর, আর তার আর্তনাদ সেটা সেই ঘরের চার দেওয়ালের মধ্যেই হারিয়ে গেল। কিন্তু এত রাগ, এত পাশবিকতার কারণটাকে? অভ্রর মাথায় ঢোকেছিল যে এই সুহার জন্যই নাকি তার জীবনটা বরবাদ হয়ে গেছে। সে তার ভালোবাসার মানুষ ফারিনকে বিয়ে করতে পারেনি, আর এই বিয়েটার জালে সে আটকা পড়েছে। তাই তার জীবনের সব আক্রোশ, সব রাগ সে ঝাড়ছিল সুহার ওপর। ঠিক সেই সময়ই ঘরে ঢুকলেন অভ্রর বাবা আজান চৌধুরী। তার এক চিৎকারে অভ্র থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হতে পারে, যাক, বাঁচানোর জন্য কেউ তো এলো, কিন্তু বাস্তবতা ছিল এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। না, আজান চৌধুরী সুহাকে বাঁচাতে আসেননি। তার আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি। তিনি অভ্রকে একদম স্পষ্ট করে বলে দিলেন, এই মেয়েটাই আমাদের সব সম্পত্তির চাবিকাঠি, ওকে আমাদের লাগবে। ভাবা যায়, মানুষের জীবনের থেকে সম্পত্তির লোভটাই ওখানে বড় হয়ে দাঁড়ালো। এত অত্যাচার, এত অপমানের পর এই প্রথমবারের মতো সুহার ভিতরে প্রতিরোধীর একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল। এটা ছিল সেই মুহূর্ত যখন সে নিজের জন্য রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। আজান চৌধুরী সুহার সামনে এক অদ্ভুত আর নিষ্ঠুর শর্ত রাখলেন। বললেন, যদি সুহা অভ্রর মন জয় করে তাকে আবার সংসারে ফেরাতে পারে, শুধু তখনই তাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া হবে। মানে বুঝলেন তো, তার সম্মান, তার স্বীকৃতি সবকিছু যেন একটা পুরস্কার, যা তাকে লড়াই করে জিতে নিতে হবে। আর এখানেই খেলার মোড়টা ঘুরে গেল। আজান যখন তাকে আশ্রয় দেওয়ার খোঁটা দিল, সুহা আর চুপ করে থাকল না। প্রথমবারের মতো সে সোজা তার মুখের উপর জবাব দিল। চিৎকার করে বলল, আপনারা যে সম্পত্তির কথা বলছেন, ওটা আমার বাবার সম্পত্তি। কিন্তু এই প্রতিবাদ, এই স্পর্ধা আজান চৌধুরী সহ্য করতে পারলেন না। এর জবাবটা এলো সজোরে এক ঝোড়ে, যা সুহাকে ছিটকে মাটিতে ফেলে দিল। শুধু তাই নয়, তাকে সেই ঘরেই তালা দিয়ে আটকে রাখা হলো। এরপর গল্পটা তার সবথেকে কালো, সবথেকে অন্ধকার দিকে মোড় নিল। সুহার জীবনে নেমে এলো এমনই এক বিভীষিকাময় রাত, যা তার সবকিছু চিরদিনের মতো বদলে দিয়ে চলে গেল। গভীর রাত, ঘড়িতে প্রায় 1টা বাজে। হঠাৎ করে ঘরের দরজাটা খোলার শব্দ হলো। ভেতরে ঢুকল অভ্র, টলমল পায়ে, কারণ সে ছিল প্রচণ্ড মাতাল। সে টলতে টলতে এগিয়ে গেল, আর মেঝেতে পড়ে থাকা সুহার দুর্বল শরীরটাকে টেনে হিচড়ে বিছানায় নিয়ে গেল। অভ্রর গলায় তখন পৈশাচিক আনন্দ। সে চিৎকার করে বলতে লাগল, আজ আমার জীবনের সব ভুলের প্রতিশোধ নেব। তুই আমাকে ফারিনের কাছ থেকে কেড়ে নিয়েছিস। মানে নিজের সব ব্যর্থতার দায় সে চাপিয়ে দিল সুহার ওপর। সেই রাতে সুহা তার শেষ শক্তিটুকু দিয়েও বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু মাতাল অভ্রের পাশবিক শক্তির কাছে তার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। তার চিৎকারগুলো ঘরের মধ্যেই মিলিয়ে যেতে লাগল। একসময় খুব ক্ষীণ গলায় সে শুধু বলতে পারল, বাঁচাও, কিন্তু সেই ডাক শোনার মতো আশেপাশে কেউ ছিল না। সেই গভীর অন্ধকার রাতে সুহার আর্তনাদ হারিয়ে গেল। একসময় তার সব প্রতিরোধ থেমে গেল, আর সে জ্ঞান হারিয়ে ফেলল। রাত কেটে সকাল হলো, কিন্তু সেই রাত রেখে গেল কিছু ক্ষত, যা কোনো দিন মোছার নয়। চলুন দেখি সেই ভয়ঙ্কর রাতের পরের ঘটনাগুলো কি ছিল, কিভাবে অতীতের সেই আঘাত বর্তমানকেও তাড়া করে ফিরছে। সকালে যখন ঘুম ভাঙল, সুহা দেখল তার সারা শরীরে আঁচড়ের দাগ, কালশিটে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল অভ্রর আচরণ। সে রাতের সবকিছু অস্বীকার করে উল্টো সুহাকেই নোংরা মেয়ে বলে গালি দিতে লাগল, যে নাকি তার ঘরে ঢুকেছিল। এখানেই শেষ নয়, সে আবার সুহার বুকে লাথি মারল। আর ঠিক তখনই ফারিনের ফোন এলো, আর মুহূর্তে অভ্রর গলার স্বর, তার আচরণ একদম পাল্টে গেল। সে মিষ্টি সুরে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল মেঝেতে পড়ে থাকা এক ভাঙা, বিধ্বস্ত সুহা। গল্পটা আবার ফিরে এলো আজকের দিনে, জেলের সেই সেলে। সুহার সব কথা শোনার পর তাসনোভার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে।
তার মুখ থেকে তখন একটাই প্রশ্ন বেরিয়ে এলো, যে প্রশ্নটা আসলেই পুরো গল্পের সারমর্ম। মানুষ এতটা জঘন্য কিভাবে হতে পারে? ঠিক যখন মনে হচ্ছিল সব বলা শেষ, জেলখানার ওই নিস্তব্ধতার মধ্যেই সুহার একটা হিমশীতল বাক্য সব ধারণাকে যেন ওলটপালট করে দিল। এখান থেকেই কিন্তু গল্পের আসল রহস্যের শুরু। তাসনুভা তো ভেবেছিল সে বুঝি গল্পের সবচেয়ে ভয়াবহ অংশটা শুনে ফেলেছে, কিন্তু সুহার কথায় পরিষ্কার আসল সত্যটা এখনও বাকি। ভাবা যায় এর চেয়েও ভয়ঙ্কর আর কি হতে পারে? সোহার আজকের এই পরিণতির পেছনের কারণটা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন গল্পের শুরুটা দেখি, সেই ভয়ঙ্কর রাতের ঠিক পরের সকাল থেকে। জ্ঞান ফেরার পর সুহা নিজেকে আবিষ্কার করল হিমশীতল মেঝেতে। সারা শরীরে কি যে অসহ্য যন্ত্রণা। আর তার স্বামী অভ্র, সে তো ঘৃণা আর গালিগালাজ করতে করতে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল একটা ক্ষতবিক্ষত শরীর আর ভেঙে চুরমার হয়ে যাওয়া একটা মন। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেও দুজন মানুষ আশার আলো হয়ে এলো। একজন হলেন ছোট মা, আরেকজন নীলাদ্রি। একজন পরম মমতায় সুহার ক্ষতগুলোর যত্ন নিচ্ছেন, আর অন্যজন নিজের ভাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তারা দুজনেই বুঝতে পারছিল এই নরক থেকে পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। ছোট মার এই প্রশ্নটা, অভ্র কি সত্যি মানুষ, এটা আসলে শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল অভ্রের পাশবিকতার বিরুদ্ধে একটা তীব্র চিৎকার। একটা বাক্যেই যেন সবটা পরিষ্কার হয়ে যায় সুহার ওপর ঠিক কী পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। আর ঠিক এখানেই গল্পের দৃশ্যপটটা হঠাৎ করেই ঘুরে যায়। বাড়ির ওই ভয়ঙ্কর দমবন্ধ করা পরিবেশ থেকে আমরা সোজা চলে আসব অভ্রের বাইরের জগতে। আর দেখবেন কি অবাক করা এক ভিন্ন চিত্র। চারিদিকে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, হালকা জ্যাজ মিউজিক বাজছে। বিশ্বাস করা যায় যে কিছুক্ষণ আগেই এই লোকটা একটা পাশবিক কাণ্ড ঘটিয়ে এসেছে। আর ওদিকে অভ্রের সোশ্যাল মিডিয়াতে দেখুন কি খেলাটাই না চলছে। সবার জন্য খোলা একটা পোস্টে সে ফারিন নামের এক মেয়েকে ভালোবাসার কথা জানাচ্ছে। ভাবা যায় এই দ্বৈতরূপ। কিন্তু এই সাজানো নাটকটা বেশিক্ষণ টিকল না। তার নিজের বোন আর তৌফিক নামের এক ছেলের কমেন্টেই তার ভালো মানুষেরই মুখোশটা যেন খসে পড়ল। তৌফিকের কমেন্টটা দেখুন, এটা শুধু অভ্রের মিথ্যেটাকেই ধরিয়ে দিচ্ছে না, বরং এক ধরনের ব্ল্যাকমেইলের হুমকিও দিচ্ছে। মানে এটা পরিষ্কার যে তৌফিকের কাছে এমন কিছু আছে যা অভ্রের জীবনটা তছনছ করে দিতে পারে। ফারিন যখনই সুহার কথা জিজ্ঞেস করল, তখনই অভ্রের আসল চেহারাটা বেরিয়ে এলো। এক মুহূর্ত না ভেবে সে নিজের স্ত্রীকে বাড়ির কাজের লোক বলে পরিচয় দিয়ে দিল। কি অবলীলায়! আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন শকিং মোড় নেয়। একটা ফোন কলেই সব পরিষ্কার হয়ে যায় এই বিয়ের পেছনের আসল উদ্দেশ্যটা কি। ফারিনের সাথে কথা বলার মাঝখানেই অভ্রের বাবার ফোন, আর তার গলার স্বরেই ছিল রাগের বিস্ফোরণ, যা একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। আয়ান চৌধুরীর কথায় সবটা জলের মতো পরিষ্কার। তার চিন্তা সুহাকে নিয়ে নয়, তার চিন্তা সম্পত্তি নিয়ে। সুহাই হল তাদের সমস্ত সম্পত্তির চাবিকাঠি। বাবার কথা শুনে অভ্র আর নিজেকে সামলাতে পারে না। তার রাগে ফেটে পড়া দেখেই বোঝা যায় এই দ্বন্দ্বটা নতুন কিছু নয়। অভ্র আর এই শর্তের বেড়াজালে আটকে থাকতে চায় না। আয়ান চৌধুরীর এই উত্তরটা ছিল একেবারে সোজাসাপটা এবং ভয়ঙ্কর। তিনি সরাসরি স্বীকার করে নিলেন যে তার কাছে ছেলের চেয়েও সম্পত্তি বড়। এই মুহূর্তে সুহা আর পুত্রবধূ রইল না, সে হয়ে গেল একটা জীবন্ত দলিল। চলুন আবার ফেরা যাক জেলখানার সেই ছোট্ট ঘরটায়, কারণ গল্পের সবচেয়ে কালো অধ্যায়টা সেখানে অপেক্ষা করছে। এতক্ষণে তাসনুমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার। সে ভাবছিল, যাক, অন্তত সম্পত্তির লোভে হলেও তো পরিবারটা সুহার সম্মানটুকু বাঁচিয়ে রেখেছিল। সে ধরেই নিয়েছিল এটাই বোধহয় গল্পের শেষ। কিন্তু একবার ভাবুন তো, একটা মানুষকে জীবন্ত দলিল হিসেবে ব্যবহার করার চেয়েও খারাপ আর কী হতে পারে? তাসনুভার কথা শুনে সুহা কিন্তু কাঁদল না, বরং এক অদ্ভুত ফাঁপা হাসি হাসতে শুরু করল, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু তীব্র যন্ত্রণা আর শূন্যতা। এই হাসিটাই বলে দিচ্ছিল আসল ভয়ঙ্কর সত্যটা এখনও বলা হয়নি। আর তারপর সুহা সেই চরম সত্যটা বলে,
তার শ্বশুর আয়ান চৌধুরী পরিকল্পনা করছিল সুহাকে দিয়ে দেহ ব্যবসা করানোর। এখানেই ওই পরিবারের বিকৃত মানসিকতার আসল রূপটা বেরিয়ে আসে। এই দুটো বাস্তবতাই দেখুন, একদিকে অভ্রের সাজানো রোমান্টিক জগৎ, আর অন্যদিকে তার পরিবারের নোংরা লোভী বাস্তবতা। যে মানুষটা সবার চোখে ছিল সুহার একমাত্র শুভাকাঙ্ক্ষী, সেই তৌফিকই কেন তার প্রথম শিকার হলো? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু পুরো ঘটনার জট খুলে দেবে। সুহার এই একটা মাত্র কথা পুরো ধারণাটাই যেন ওলটপালট করে দেয়। তার প্রথম শিকারের ব্যাপারে এই যে হিমশীতল একটা মন্তব্য, এটাই এক মুহূর্তে বুঝিয়ে দেয় বাইরে থেকে যা দেখা যাচ্ছিল সত্যিটা তার চেয়ে অনেক বেশি অন্ধকার। তো জেলখানার ওই চার দেয়ালের ভেতর বসেই সুহা এক এক করে তার প্রতিশোধের পেছনের কারণগুলো তুলে ধরছে, আর তার প্রত্যেকটা কথা আমাদের নিয়ে যাবে এমন এক অতীতে যা শুধু যন্ত্রণায় ভরা। এখানেই তো আসল প্যাচটা। তাসনুভার চোখে তৌফিক ছিল সুহার একমাত্র ভরসার জায়গা, একমাত্র রক্ষা কবচ। তাহলে সুহার কথায় আর বাস্তবতায় এত বড় একটা ফারাক কেন? কারণটা খুব সহজ। অনেক সময় সবচেয়ে বড় শয়তানটাই কিন্তু সবচেয়ে দরদি মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। চলেন আমরাও একটু সুহার সাথে অতীতে ফিরে যাই। সেই সন্ধ্যায় ছাদে ঠিক কী ঘটেছিল যা তৌফিকের আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসে আর সুহার পৃথিবীটা চিরদিনের জন্য বদলে দেয়। শুরুটা কিন্তু খুব সাধারণভাবেই হয়েছিল। একা বিধ্বস্ত সুহাকে দেখে এগিয়ে আসে তৌফিক, মুখে একরাশ সহানুভূতি। সে বোঝানোর চেষ্টা করছে যে স্বামী অভ্রর অত্যাচারে সে কতটা লজ্জিত, কতটা ব্যথিত। কিন্তু এই সহানুভূতির মুখোশটা খসে পড়তে বেশি দেরি হলো না। তৌফিকের এই একটা কথাতেই তার আসল মতলবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তার শিকারী রূপটা বেরিয়ে আসে, আর সে সুহার হাত ধরে একটা হ্যাচকা টান দেয়। তৌফিক যখন প্রায় সফল হতে যাচ্ছিল, ঠিক সেই চরম মুহূর্তে একটা নাটকীয় ঘটনা ঘটে। কেউ একজন পাগলের মতো দৌড়ে ছাদে চলে আসে, আর মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিটাই বদলে যায়। আর এই চিৎকারটা ছিল নীলাদ্রির, অভ্রর বোনের। তার এই একটা কথাই সেদিন শুধু সুহাকে বাঁচায়নি, বরং তৌফিকের অতীতে করা আরও একটা ভয়ঙ্কর অপরাধের পর্দা ফাঁস করে দেয়। নীলাদ্রির ওই চিৎকারের মধ্যে দিয়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্যি। সুহা তখন প্রথম বুঝতে পারে এই বাড়িতে সে একা নয়। যে যন্ত্রণার মধ্যে দিয়ে সে যাচ্ছে, সেই একই আগুনে পুড়ছে আরও একজন। সেদিন দুই নারীর কষ্টটা যেন এক বিন্দুতে এসে মিলে যায়। সত্যিটা ছিল এর চেয়েও অনেক বেশি নির্মম। তৌফিক আসলে নীলাদ্রিরও জীবনটা ধ্বংস করে দিয়েছিল। সে ছিল এমন এক শিকারী যে বন্ধুত্বের মুখোশ পরে নিজের শিকার খুঁজে বেড়াত। এই আবিষ্কারটা সুহার পায়ের তলার মাটিটাই যেন সরিয়ে দেয়। নীলাদ্রির ওই বিধ্বস্ত চেহারাটা দেখে সুহার ভেতরের সব ভয় যেন ঘৃণায় বদলে গেল। সে বুঝতে পারল এই লড়াইটা আর শুধু নিজের মুক্তির জন্য না, এটা নীলাদ্রির হয়ে প্রতিশোধ নেওয়ারও লড়াই। সেদিনই একজন নির্যাতিত নারী থেকে একজন প্রতিহিংসা পরায়ণ মানুষে তার রূপান্তরটা শুরু হয়। কিন্তু প্রতিশোধের আগুন জ্বলে ওঠার আগেই সুহার জীবনে আসে শেষ এবং সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার আঘাতটা। আর এবার শিকারী ছিল তার নিজের স্বামী অভ্র, ভালোবাসার নিখুঁত অভিনয়ের মাধ্যমে। ভেবে দেখুন একবার, চরম নির্যাতনের পর হঠাৎ একদিন অত্যাচারী স্বামী এসে ক্ষমা চাইছে, বলছে সে বদলে গেছে, সুহাকে স্ত্রী হিসেবে চায়। একজন ভুক্তভোগীর মন তো সবসময় একটু আশা খুঁজে বেড়ায়, তাই না? সুহার মনেও হয়তো তখন সেই ক্ষীণ আশার আলোটা জ্বলে উঠেছিল। অভ্রর এই পুরো পরিবর্তনটা ছিল একেবারে ছকে বাঁধা একটা পরিকল্পনা। দেখুন কিভাবে ধাপে ধাপে সে এগিয়েছে। ক্ষমা চাওয়া, ভালোবাসার অভিনয়, দামি উপহার, এই সব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, সুহার বাবার সম্পত্তিটা হাতিয়ে নেওয়া। কি ঠান্ডা মাথায় পুরো নাটকটা সাজিয়েছিল সে। আর যেই না পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে সইটা হলো, অমনি অভ্রর আসল চেহারাটা বেরিয়ে এলো। যে মুখে ভালোবাসার কথা ছিল, সেই মুখেই শোনা গেল চরম অপমান আর হিংস্রতা। সোহার বিশ্বাসকে সে এক মুহূর্তে পায়ের নিচে পিষে ফেলে দিল। সোহার জন্য এই ধাক্কাটা ছিল সবচেয়ে মারাত্মক। শারীরিক আঘাতের চেয়েও এই মানসিক প্রতারণাটা তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। মানুষের উপর থেকে, ভালোবাসা থেকে তার শেষ বিশ্বাসটুকু সেদিন উঠে যায়। আর যখন সব আশা মরে যায়, তখনই কিন্তু জন্ম নেয় ঠান্ডা মাথার প্রতিশোধ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে শ্বশুরের ষড়যন্ত্র, স্বামীর পাশবিক অত্যাচার, অন্যদিকে তৌফিকের যৌন নিপীড়ন, আর সবশেষে এই সম্পত্তি নিয়ে চরম জালিয়াতি।
এই সব কিছু মিলিয়ে কিন্তু সুহাকে একজন সাধারণ নারী থেকে খুনি হতে বাধ্য করেছিল। একটার পর একটা আঘাত, শ্বশুরের ঘৃণ্য পরিকল্পনা, স্বামীর চূড়ান্ত প্রতারণা, তৌফিকের আসল রূপ, নীলাদ্রির ঘটনা, এই প্রতিটা ঘটনায় তাকে ধীরে ধীরে এমন এক অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে যেখান থেকে ফেরার আর কোনো পথই খোলা ছিল না। সুহার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কাছে তৌফিক শুধু একটা মানুষ ছিল না, সে ছিল ওই বিষাক্ত পরিবার নামের গাছটার সবচেয়ে ভয়ঙ্কর একটা ডাল, আর তাকে কেটেই সে তার প্রতিশোধের খেলাটা শুরু করেছিল। তার কাছে যারা তার জীবনটাকে শেষ করে দিয়েছে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই আর অবশিষ্ট নেই। তো গল্পটা শুরু হচ্ছে একটা জেলখানার ভেতর থেকে, যেখানে সুহা একটা খুনের কথা স্বীকার করেছে। কিন্তু তার এই স্বীকারোক্তির মধ্যে এমন একটা অদ্ভুত ব্যাপার আছে যা পুরো কেসটাকেই একটা ধাঁধার মধ্যে ফেলে দেয়। মানে ব্যাপারটা দেখুন, সুহা নিজে এসে বলছে যে সে তৌফিককে খুন করেছে, কিন্তু আসল যে কালপ্রেট অভ্র, যে তার সবকিছু কেড়ে নিয়েছিল, তাকে সে কিচ্ছু করেনি, সে একদম অক্ষত। এখানেই তো আসল রহস্যটা দানা বাঁধছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কেন সে মূল ষড়যন্ত্রকারীকে বাঁচিয়ে দিয়ে তার সহযোগীকে খুন করল? এই আপাত দৃষ্টিতে অদ্ভুত সিদ্ধান্তের পেছনে কিন্তু লুকিয়ে আছে তার আসল পরিকল্পনা। আচ্ছা, সুহা কেন এমন একটা চরম পদক্ষেপ নিল? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের ঘটনাটা দেখতে হবে কি সেই বিশ্বাসঘাতকতা যা তাকে এই পথে ঠেলে দিয়েছিল। এই পুরো গল্পের মূলে আছে একটা জিনিস, আর সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। এটা কি? এটা হলো একটা আইনি কাগজ যেটা একজনকে ক্ষমতা দেয় আরেকজনের হয়ে সব সিদ্ধান্ত নেওয়ার। আর ঠিক এই ক্ষমতারই অপব্যবহার করে অভ্র সুহার বাবার সব সম্পত্তি নিজের নামে করে নেয়। আসলে সুহার সাথে যা যা হয়েছিল তা এক কথায় ভয়ঙ্কর। তাকে ঠকিয়ে তার বাবার সম্পত্তি তো নেওয়াই হলো, এরপর তাকে দেহ ব্যবসায় নামানোর একটা জঘন্য প্ল্যানও করা হয়। এখানেই শেষ না। অভ্রর কাজিন তৌফিক, সে তার বোন নীলাদ্রির ওপর অত্যাচার করেছিল। মানে আইন, নিরাপত্তা, কোনো কিছুই সে পায়নি। সুহার নিজের কথাতেই তার অবস্থাটা বোঝা যায়। সে বলছে, আমার মুক্তি দরকার ছিল, আর সেই মুক্তির একটাই রাস্তা ছিল, প্রতিশোধ। এভাবেই একজন ভুক্তভোগী ধীরে ধীরে হয়ে ওঠে প্রতিশোধের এক নিপুণ কারিগর। তৌফিকের খুনটা কিন্তু হঠাৎ করে রেগে গিয়ে করা কোনো কাজ ছিল না, বরং এটা ছিল একটা বিশাল পরিকল্পনার প্রথম আর খুব ভেবেচিন্তে নেওয়া একটা পদক্ষেপ। সেই রাতে ঠিক কি ঘটেছিল চলুন একটু টাইমলাইনটা দেখি। রাত 2টো নাগাদ তৌফিক মাতাল অবস্থায় বাড়ি ফেরে। ঠিক মিনিট 15 পর নেশার ঘোরে সে সুহার কাছে সব স্বীকার করে, এমনকি তার বোন নীলাদ্রির ওপর অত্যাচারের কথাও। আর ঠিক সেই মুহূর্তে যখন সে সুহাকে আক্রমণ করতে যায়, সুহা রান্নাঘরের একটা ছুরি দিয়ে তাকে আঘাত করে। দেখছেন কতটা ঠান্ডা মাথায় সে তৌফিকের এই মাতাল অবস্থাটাকে কাজে লাগিয়েছে। দেখুন, তৌফিককে মারার পেছনে একটা বড় কারণ ছিল। সে ছিল ওই পরিবারের সবচেয়ে দুর্বল করা বা উইকেস্ট লিঙ্ক। খুব বড়াই করত, আবার অস্থিরও ছিল। পুরো পরিবারের দুর্নীতির একটা বড় অংশ ছিল সে। তাই সুহার বড় প্ল্যানটা সফল করার জন্য তাকে সরানোটা জরুরি ছিল। আচ্ছা, তৌফিকের পর্ব তো গেল, এবার আসা যাক প্ল্যানের সবচেয়ে অবাক করা অংশে, মূল ভিলেন অভ্রকে খুন না করে তাকে চিরদিনের জন্য গায়েব করে দেওয়া। সুহা অভ্রকে সরাতে 4টা ধাপে কাজ করে। 1, সে চিৎকার করে এমন একটা সিন ক্রিয়েট করে যেন অভ্র তাকে অ্যাটাক করেছে। এটা ছিল একটা ডিস্ট্র্যাকশন। 2, এই সুযোগে সে ঘুমন্ত অভ্রকে ধরে বেঁধে ফেলে। 3, তাকে একটা পুরনো নির্জন গুদামে নিয়ে যায়। আর 4 নম্বর এবং সবচেয়ে চালাকির কাজটা, সে অভ্রর ঘরটা এমনভাবে গুছিয়ে রাখে যেন সবাই ভাবে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে। এই প্ল্যানের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? সুহা খুব ভালো করে জানত যে চৌধুরী পরিবার তাদের সম্পত্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তারা অভ্রর পালিয়ে যাওয়ার গল্পটা খুব সহজেই বিশ্বাস করে নেয়। কারণ খুনোখুনির চেয়ে পালিয়ে যাওয়াটা তাদের জন্য কম ঝামেলার ছিল সম্পত্তির দিক থেকে। অভ্রকে যখন সে সরাচ্ছিল তখন সুহার মনের ভিতরের কথাটা ছিল ঠিক এমন, আমি তোমাকে মারছি না অভ্র, কিন্তু আমি তোমাকে মৃত্যুর দোরগোড়ায় ঠেলে দিচ্ছি। তার উদ্দেশ্য খুন করা ছিল না, বরং মৃত্যুর চেয়েও কঠিন একটা শাস্তি দেওয়া ছিল। তো এতক্ষণ আমরা অতীতটা দেখলাম, চলুন এবার বর্তমানে ফিরে যাই আর দেখি সুহার এই মাস্টার প্ল্যানের শেষটা কি হলো, যা একই সাথে ছিল বুদ্ধিদীপ্ত আর মর্মান্তিক। এখানেই হচ্ছে সুহার আসল মাস্টার স্ট্রোক। তার নিজের শাস্তি, খুনের দায়ে তার জেলে যাওয়া, এটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। তার নিজের পতনটাই তার চূড়ান্ত জয় নিশ্চিত করে। একদিকে চৌধুরী পরিবার চাইছে যে করেই হোক সম্পত্তিটা বাঁচাতে,
আর অন্যদিকে সুহার আসল লক্ষ্যটা কি? সেই সম্পত্তিকে একটা পার্মানেন্ট অভিশাপ বানিয়ে দেওয়া। তারা চাইছে স্ক্যান্ডেল এড়াতে, আর সুহা নিজের কনভিকশনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা সুহাকে শাস্তি দিতে চাইছে, আর সুহা শাস্তি দিচ্ছে তাদের লোভকে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? সুহা খুনের দায়ে জেলে, আর অভ্র নিখোঁজ। ফলে পুরো সম্পত্তি আইনত ফ্রিজ হয়ে গেল। চৌধুরী পরিবার যে সম্পত্তির জন্য এত কিছু করল, সেটাই তারা আর কোনোদিন ছুঁতেও পারবে না। নিখোঁজ অভ্র তাদের জন্য একটা আজীবনের মাথা ব্যথা হয়ে রইল। সুহা তার লক্ষ্যে সফল হল। তাদের লোভের শাস্তি হিসেবে তাদের সবকিছু কেড়ে নিল। শেষ পর্যন্ত সুহা তার প্রতিশোধের কারণটা খুব সহজ করে বুঝিয়ে দেয়। সে বলে, আমার প্রতিশোধটা ছিল এই পরিবারের লোভকে শাস্তি দেওয়া, আর লোভের শাস্তি হলো নিঃস্ব হয়ে যাওয়া। আর সে ঠিক সেটাই নিশ্চিত করেছে। তো যেই না বিচারক রাতুল চৌধুরী আর ইন্সপেক্টর তাসনুবার কাছে সুহার দেওয়া তথ্যগুলো পৌঁছালো, অমনি যেন পুরো সিস্টেমটা একটা ঝড়ের গতিতে চলতে শুরু করলো। বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র কয়েকটা দিনের মধ্যেই কিন্তু একের পর এক নাটকীয় ঘটনা ঘটতে থাকে। ভাবা যায়, প্রথমে সুহার ফাঁসির রায়টা স্থগিত করা হলো। ঠিক তারপরে তার জামিনও হয়ে গেল। এখানেই শেষ না, আদালতের অর্ডারে তার বাবার সব সম্পত্তিও তাকে ফিরিয়ে দেওয়া হলো। মানে সবকিছু খুব দ্রুত ঘটছিল। মানে ব্যাপারটা ছিল এমন, একদিকে সুহা মুক্তি পাচ্ছে, আর অন্যদিকে যারা এই পুরো ষড়যন্ত্রের জাল বুনেছিল সেই চৌধুরী পরিবারের সদস্যরা আইনের জালে আটকা পড়ছে। আয়ান চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী আর শাহানা চৌধুরী তিনজনের বিরুদ্ধেই প্রতারণা, ষড়যন্ত্র আর তথ্য গোপনের মতো সিরিয়াস অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে যায়। বাইরে তখন রীতিমতো বিজয়ের উৎসব চলছে, কিন্তু জেলের ওই ছোট্ট সেলের ভেতরে সুহার দুনিয়াটা ছিল একদম অন্যরকম। আর ঠিক এখানেই আইনি মুক্তি আর সত্যিকারের মানসিক মুক্তির মধ্যে যে বিশাল একটা ফারাক আছে, সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। ইন্সপেক্টর তাসনুবা যখন তাকে এই মুক্তির খবরটা দিতে আসলেন, তখন সুহার একটা মাত্র প্রশ্ন, এই একটা কথাই যেন পুরো পরিবেশটাকে নাড়িয়ে দিল। তার কথায় কোনো আনন্দ ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শূন্যতা আর কষ্ট। আসলে আদালতের একটা রায় তো তাকে জেল থেকে বের করে আনতে পারে, তাই না? কিন্তু তার শরীরে আর মনে যে ভয়ঙ্কর আঘাতের দাগগুলো, সেগুলো তো আর একটা কাগজের টুকরো মুছে দিতে পারে না। এজন্যই সুহার কাছে এই মুক্তি শব্দটা ছিল খালি একটা শব্দ, এর কোনো অনুভূতি ছিল না। আর এই যে সম্পত্তি, এটাকে ঘিরে দুজনের দুই রকম দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু গল্পের একটা কোর পয়েন্ট। দেখেন, তাসনুবা ভাবছিলেন এই সম্পত্তিটাই হবে সুহার নতুন করে জীবন শুরু করার সবচেয়ে বড় শক্তি, আর সুহার কাছে ঠিক ওই একই জিনিসটা ছিল তার জীবনের সব কষ্টের কারণ, একটা অভিশাপ। ব্যাপারটা অদ্ভুত। জেল থেকে বের হয়ে সুহা কিন্তু কোনো সেলিব্রেশন করেনি, বরং সে উল্টো সেই সিস্টেমকেই প্রশ্ন করা শুরু করল যে সিস্টেমটা তাকে মুক্তি দিয়েছে। তার চোখে মুখে তখন কোনো আনন্দ না, বরং এক কঠিন বাস্তবতার ছাপ। তার জামিনের জন্য যে টাকার অঙ্কটা ধরা হয়েছিল, সেটা ছিল 1 কোটি টাকা। ভাবুন একবার, বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা তার মুক্তির দাম, কিন্তু সুহার কাছে এই বিপুল পরিমাণ টাকাটা ছিল আসলে পুরো বিচার ব্যবস্থার দিকে ছুড়ে দেওয়া একটা নির্মম প্রশ্নচিহ্নের মতো। তাসনুভার দিকে তাকিয়ে সুহা যে কথাটা বলেছিল, কথাগুলো কিন্তু সাংঘাতিক ধারালো ছিল। এর মধ্য দিয়ে সে একদম পরিষ্কার করে দেয় যে সে বুঝে গেছে যে এখানে ন্যায় বিচার আসলে কতটা টাকার ওপর নির্ভর করে। আর এই উপলব্ধিটাই তাকে যেন আরও শক্ত, আরও কঠিন করে তোলে। এত কিছুর পরেও, মুক্তি পাওয়ার পরেও সুহার মাথায় কিন্তু তার অত্যাচারী অভ্রকে নিয়ে প্রশ্নটা ঘুরছিল। এটা থেকে বোঝা যায় যে অতীতের ছায়াটা তখনও তাকে পুরোপুরি ছাড়েনি। তার মনের একটা অংশ যেন সেই ভয়ঙ্কর গুদামঘরেই আটকে আছে। আর ঠিক এই মুহূর্তেই গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট আসে। তাসনুভার একটা রহস্যময় হাসি সুহাকে যেন সব উত্তর দিয়ে দেয়। ওই হাসিটা ছিল এক রকমের প্রতীকী হস্তান্তর, মানে অভ্রর ভাগ্যের বোঝাটা আর সুহার নয়। আর সম্ভবত এটাই ছিল প্রথম মুহূর্ত যখন সুহা তার অত্যাচারী চিন্তা থেকে নিজেকে প্রথমবারের মতো সত্যি সত্যি মুক্ত অনুভব করল। সমাজের ঠিক করে দেওয়ার সহজ রাস্তাটা বেছে নিল না, সে নিজের মুক্তির জন্য সম্পূর্ণ নতুন একটা যাত্রা শুরু করল। আর এই যাত্রাটা
আদালতের দেওয়া রায়ের থেকেও অনেক বেশি ব্যক্তিগত, অনেক বেশি অর্থবহ। আর ঠিক এই সময়ই একদম নতুন একটা চরিত্রের কথা জানতে পারি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এমনকি তাসনিবাও এর আগে কখনো তার নাম শোনেনি। এই মেরুন খালাই ছিলেন সুহার জীবনের সেই গোপন আশ্রয়, যিনি তাকে সবচেয়ে কঠিন সময়ে চুপচাপ শক্তি জুগিয়েছেন। এরপর সোহা যা করল তা ছিল নিজের জীবনের কন্ট্রোল ফিরে পাওয়ার জন্য কয়েকটা প্রতীকী পদক্ষেপ। সে প্রথমে গাড়িটা থামাতে বলল, তারপর তার সব শুভাকাঙ্ক্ষীদের বিদায় জানালো এবং সবশেষে গাড়িতে করে না গিয়ে সে একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল, একটা অজানা ভবিষ্যতের দিকে। তার এই কথাগুলোর মধ্যে দিয়েই তার ভেতরের দৃঢ়তাটা বোঝা যায়। সে আসলে বুঝতে পেরেছিল যে অতীতকে সত্যি সত্যি পেছনে ফেলতে হলে এই পথটা তাকে একাই হাঁটতে হবে। এই হাঁটাটা ছিল তার জন্য এক ধরনের শুদ্ধিকরণ, নিজেকে মুক্ত করার, একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা। আর ঠিক এভাবেই কাঁধ থেকে যেন বিশাল একটা পাথর নামিয়ে দিয়ে সুহা এক নতুন ভোরের আলোর দিকে হাঁটতে শুরু করল। তার গন্তব্য মেরুন খালার আশ্রয়, যেখানে তার জন্য অপেক্ষা করছে একটা সম্পূর্ণ নতুন জীবন, একটা নতুন অধ্যায়। ও হেঁটে চলেছে এমন একটা আশ্রয়ের দিকে যাকে ও ভাবছে নিরাপদ। জীবনের এই দ্বিতীয় সুযোগটাকে ও যেন প্রতিটা নিঃশ্বাসে উপভোগ করছিল। কিন্তু ঠিক এক মুহূর্তেই মুক্তির এই সুন্দর ভ্রমটা একেবারে চুরমার হয়ে যায়। হঠাৎ দুটো তীক্ষ্ণ শব্দ, ঠাঁই ঠাঁই, পুরো নিস্তব্ধতাটাকে যেন ছিঁড়ে ফেলে। আর সুহা অনুভব করে ওর বুকের ভেতরে এক অসহ্য জ্বালা ছড়িয়ে পড়ছে। আর এখানেই সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। সুহা ঘুরে দেখে যাকে ও নিজের জীবন রক্ষাকারী ভাবছিল, সেই তাসনুবার হাতেই ধরা পিস্তল, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত ঠান্ডা হাসি। তাসনুভার এই কথাটাতে কিন্তু বিশ্বাসঘাতকতার প্রথম স্তরটা পরিষ্কার হয়ে যায়। এর মূলে আর কিছু নয়, শুধু টাকা আর সম্পত্তির জন্য এক ঠান্ডা মাথার লোভ। বিশ্বাসঘাতকতাটা শুধু একজনের ছিল না, বরং এর পেছনে ছিল একটা বিশাল ষড়যন্ত্রের জাল, যা এবার একটু একটু করে খুলতে শুরু করবে। একেবারে শেষ মুহূর্তে, যখন আর বিশ্বাস করার মতো কেউ নেই, তখন সুহা জিজ্ঞেস করে বিচারক রাতুলের কথা। এই রাতুলই ছিল ওর ন্যায় বিচার আর বিশ্বাসের শেষ আশ্রয়। আর এতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়, তাই না? রাতুল আসলে ওকে বাঁচাতে আসেনি, বরং সেই সুহাকে ফাঁদে ফেলে ওর জল্লাদের কাছে পৌঁছে দিয়েছে। বিচারকের মুখোশের আড়ালে সেও ছিল এই ষড়যন্ত্রের একজন মূল কারিগর। সুহা যখন এই চরম বিশ্বাসঘাতকতার ধাক্কাটা সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই গাড়ি থেকে নেমে আসে তৃতীয় একজন। আর সে আর কেউ নয়, অভ্র, সুহার স্বামী, ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ, যাকে ও পেছনে ফেলে এসেছে বলে ভেবেছিল। তো ব্যাপারটা কি দাঁড়ালো? এটা শুধু কোনো প্রতিশোধ ছিল না, এটা ছিল একটা নিখুঁত ব্যবসায়িক চুক্তি। তাসনুভা গুলি করবে আর অভ্র কাজটা শেষ করবে। বিনিময়ে সোহার পুরো সম্পত্তিটা ওরা দুজনে ভাগ করে নেবে। অভ্র ওকে উপহাস করে বলছে যে ওর দয়াই ওর জন্য কাল হয়েছে। অতীতে সুহা দয়া করে অভ্রর জন্য খাবার রেখে এসেছিল, আর সেই দয়াটাই যে ওকে বাঁচিয়ে রেখেছিল আজকের এই দিনটার জন্য, সেটাই ও মনে করিয়ে দিচ্ছে। মানে ভাবা যায়, এটাই হলো চূড়ান্ত ট্র্যাজেডি। যে কাজটা ওর মনুষ্যত্বের পরিচয় দেয়, ওর দয়ার পরিচয় দেয়, সেই কাজটাই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। ওর করুণাই ওর হত্যাকারীকে বাঁচিয়ে রেখেছিল। এই কথাগুলো বলেই অভ্র তার পকেট থেকে একটা ছুরি বের করে। শেষ হাসিটা হাসার জন্য সে তৈরি। এরপর সে ছুরিটা চালায়, আর সাথে সাথে সুহার জীবন প্রদীপটা নিভে যায়। ওর ন্যায় বিচারের লড়াইটাও সেখানেই শেষ হয়ে যায়। কাজ শেষ। বিশ্বাসঘাতকতার স্থপতিরা এবার হাওয়া। তারা একটা গল্প বানিয়ে দেবে, এনকাউন্টারে মারা গেছে সুহা। ওদের লোভের কাছে সুহার সত্যটা চিরদিনের মতো চাপা পড়ে যায়।